আসসালামু আলাইকুম, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকের পর্বে আমরা আলোচনা করব ধারা নিয়ে। এসএসসি লেভেলের ধারার যতটুকু কনসেপ্ট আছে আমরা সবকিছুই আলোচনা করব। এই আলোচনার মাধ্যমে আমরা এসএসসি লেভেলের যে ম্যাথ এবং হায়ার ম্যাথ আছে, দুইটা সাবজেক্টেরই ধারার কনসেপ্ট গুলো আমরা ক্লিয়ার করতে পারবো এবং চ্যাপ্টার কমপ্লিট করতে পারবো। তো ফার্স্ট অফ অল আমরা এসএসসি ম্যাথ যে সাবজেক্টটা আছে এইটার আমাদের চ্যাপ্টার 13 সসীম ধারা এইটা নিয়ে আলোচনা করব, যার মাধ্যমে তোমাদের ওই চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে যাবে। দেন এরপরে আমরা অসীম ধারা, আহ, যেটা হচ্ছে আমাদের উচ্চতর গণিতের চ্যাপ্টার 7 এইটা আমরা কমপ্লিট করবো এই আলোচনার মাধ্যমে। তো আমরা প্রথম প্লে লিস্টে সাধারণ গণিতের বা গণিতের ধারা নিয়ে আলোচনা করব। এরপরে আমরা আরেকটা ডিফারেন্ট প্লেলিস্ট তৈরি করব, যেখানে উচ্চতর গণিতের জন্য অর্থাৎ অসীম ধারা জন্য যেটুকু শিখতে হবে সেটা আমরা আলোচনা করব। তো তোমাদের মধ্যে যারা শুধুমাত্র সাধারণ গণিত বা গণিত আছে, তারা এই প্লেলিস্ট কমপ্লিট করলেই তোমাদের এই চ্যাপ্টারটা কমপ্লিট হবে এবং তোমরা বোর্ড পরীক্ষায় ইনশাল্লাহ 100% অ্যান্সার করতে পারবা। এবং তোমাদের মধ্যে যাদের উচ্চতর গণিত আছে, তারা এইটা প্লাস হচ্ছে আরেকটা প্লেলিস্ট আমি তৈরি করবো, সেইটা কমপ্লিট করলে তোমাদের উচ্চতর গণিত কমপ্লিট হয়ে যাবে, আর অলসো সাধারণ গণিত তো কমপ্লিট হয়েই যাবে। তো তোমাদের মধ্যে কারা সায়েন্সে পড়তেছো এসএসসি লেভেলে এবং কাদের উচ্চতর গণিত আছে সেটা তারা কমেন্টে জানাও। আর যাদের শুধুমাত্র গণিত আছে বা আর্টসে পড়ো, কমার্সে পড়ো বা সায়েন্সে পড়ো, বাট শুধু গণিত আছে, উচ্চতর গণিত নেওয়া হয় নাই, তারাও কমেন্টে জানাও। চলো আমরা আলোচনা স্টার্ট করি। আর ধারা বোঝার জন্য আমাদের প্রথম যে ব্যাপারটা বুঝতে হবে সেটা হচ্ছে সিকুয়েন্স বা অনুক্রম। তো আলোচনার পূর্বে একটা কথা বলি যে আমরা প্রত্যেকটা টপিক একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত শিখবো। শুধুমাত্র সূত্র মুখস্থ করে ম্যাথ করা এইটা না, আমরা এই জায়গা থেকে বের হয়ে প্রত্যেকটা টপিক আমরা একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত জেনে বুঝে আমরা ম্যাথ পারবো। এবং তোমরা দেখেছো যে বর্তমানে আমাদের বোর্ড রেজাল্ট আগের থেকে অনেক খারাপ হচ্ছে, কারণ আগের আমাদের পরীক্ষাগুলোতে টেস্ট পেপার সলভ করলে বা নির্দিষ্ট টাইপস এর কিছু প্রবলেম সলভ করলে পরীক্ষাতে ভালো করা যায় বা যেত, বাট এখন সেইটা আর সম্ভব না। আমাদের প্রত্যেকটা টপিক ভালো করে জানতে হবে, তখনই আমরা পরীক্ষায় ভালো করতে পারবো। তো তোমাদের মধ্যে যাদের অ্যাকচুয়ালি বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত জানা আগ্রহ আছে এবং সবকিছু বুঝে জেনে পড়তে চাও বা অ্যাকচুয়ালি প্রপার ওয়েতে শিখতে চাও, তাদের জন্য এই ভিডিও খুবই হেল্পফুল হতে যাচ্ছে। অনুক্রম বা সিকোয়েন্স বোঝার জন্য আমি একটি ফাংশন ডিফাইন করে নিচ্ছি। ফাংশনটা এরকম: ফাংশন এফ। এই ফাংশনটি ন্যাচারাল নাম্বার সেট থেকে এন থেকে রিয়েল নাম্বার আর সেটে হচ্ছে সম্পর্কযুক্ত। ফাংশনটি হচ্ছে ন্যাচারাল নাম্বার সেট থেকে আর রিয়েল নাম্বার বাস্তব সংখ্যার সেটে সম্পর্কযুক্ত, যেখানে এফ অফ এন ইকুয়ালস টু এন মাইনাস ওয়ান, টু এন মাইনাস ওয়ান। অর্থাৎ আমাদের যে অধীন চলক ওয়াই তার সাথে স্বাধীন চলক এন আমরা আমরা নর্মালি এক্স দিয়ে লিখি, বাট এখানে আমি এক্স এর পরিবর্তে চলকটা পরিবর্তন করে এন আর নিয়েছে। এর একটা কারণ আছে। তো অ্যাকচুয়ালি আমাদের ফাংশন কি হতো, আমরা আগে লিখতাম এভাবে যে এফ অফ এক্স ইকুয়ালস এরকম টু এক্স মাইনাস ওয়ান। আমরা এফ অফ এক্স মানে অ্যাকচুয়ালি ওয়াই, যেহেতু ওয়াই ইকুয়ালস এফ অফ এক্স, তার মানে আমরা এখানে ওয়াই ইকুয়ালস টু এক্স মাইনাস ওয়ান লিখতে পারি। তো এই যে এক্স মানে স্বাধীন চলক, অধীন চলক ওয়াই এর সাথে কিভাবে সম্পর্ক যুক্ত বা কিভাবে তারা রিলেটেড, এইটা আমরা এখান থেকে বুঝতে পারতেছি। আর একটা ফাংশন, আমরা সেটের মাধ্যমে ফাংশনকে এখানে ডিফাইন করছি। সেট কোন সেট থেকে কোন সেটে সম্পর্ক যুক্ত, এবং আরো স্পেসিফিক করে বললো যে যে স্বাধীন চলক আর অধীন চলক দুটি চলকের মধ্যে সম্পর্ক, সেটা আমরা এখানে দেখেছি।
তো আমি এখানে এই যে চলক এক্স এর পরিবর্তে আমি এখানে ওয়াই এন নিয়েছি, আর এফ অফ এন মানে হচ্ছে ওয়াই, এফ অফ এন মানে হচ্ছে ওয়াই। তোমাদের যাদের ফাংশন নিয়ে প্রবলেম আছে তারা কমেন্টে জানাতে পারো, এবং তোমরা ফাংশন চ্যাপ্টারের উপরে এরকম প্লেলিস্ট চাও কিনা সেটাও কমেন্টে জানাও, আমরা তাহলে ফাংশনের উপরে এরকম ভিডিও আনবো। তো আমি একটু বলে নেই, ফাংশন মানে হচ্ছে যে যে স্বাধীন চলকের একটি মানের জন্য অধীন চলকের একটি মাত্র মানই পাওয়া যাবে, তাহলে সেই অন্বয়কে বা সেই রিলেশনকে আমরা ফাংশন বলি। তো আমি এখানে ফাংশন নিলাম, ফাংশন হচ্ছে এফ সেট এন থেকে আর এ, যেখানে এফ অফ এন ইকুয়ালস হচ্ছে 2n-1। এখানে এন হচ্ছে ন্যাচারাল নাম্বার, ন্যাচারাল নাম্বারের সেট মানে হচ্ছে এন ইকুয়ালস হবে 1 আর 2, 3, 4, এই ভ্যালুগুলো এরকম মান আসবে। আমরা জানি স্বাধীন চলক এন, এইটা কি হয়, ডোমেইন সেটের সদস্য হয়, কারণ প্রথম সেটকে ডোমেইন বলে, এটা হচ্ছে এই ফাংশনের জন্য ডোমেইন, এটা হচ্ছে ডোমেইন। আর পরে যে সেট এটাকে বলে কোডোমেইন। এগুলো তোমরা ফাংশনে ডিটেলস শিখবা। কোডোমেইন, এই যে ডোমেইন সেট, এই ডোমেইন সেট থেকে আমরা এন এর ভ্যালু বা স্বাধীন চলকের মান পাই। অর্থাৎ এখানে এন বিলংস টু এন, এই যে এখানে আমাদের সেটের কনসেপ্ট আসতেছে, যে বিলংস টু এই বিষয়গুলো কিন্তু সেটে আমরা আলোচনা করি। অ্যাকচুয়ালি আমাদের ম্যাথের একটা চ্যাপ্টারের সাথে আরেকটা চ্যাপ্টার রিলেটেড বা কানেক্টেড। এই জন্য আমাদের একটা চ্যাপ্টারের কনসেপ্ট যদি আমরা বেসিক সহ না বুঝি তাহলে অন্য চ্যাপ্টারটা আমরা ভালো করে বুঝতে পারবো না। আর এই যে এভাবে বেসিকে গ্যাপ পড়তে থাকলে একটা সময় গিয়ে তোমাদের কাছে ম্যাথ অনেক কঠিন লাগে বা লাগবে। এই জন্য প্রত্যেকটা চ্যাপ্টার, প্রত্যেকটা টপিক আমাদের একদম বেসিক থেকে প্রপারলি শিখতে হবে। এখন আমরা একটা কাজ করবো, আমরা যেহেতু সিকোয়েন্স বা অনুক্রম শিখবো, তো আমরা এই যে ফাংশন ডিফাইন করলাম, এই ফাংশনে আমরা এই ডোমেইনের ভ্যালুর জন্য বা এন এর ভ্যালুর জন্য আমরা ফাংশনের মান বের করবো। তো চলো, যেহেতু এন বিলংস টু এন, তার মানে এন এর মান 1 হতে পারে, আর 2 হতে পারে, 3 হতে পারে, এরকম। তো আমরা যখন এন ইকুয়ালস 1 হবে তখন ফাংশনের মান কত হয় বের করি, চলো। তাহলে এফ অফ 1, এন এর জায়গাতে 1 বসবে, সো 2 × 1 -1, তার মানে 2 × 1 2, 2 - 1 কত হয়, 1। তো এন এর মান যখন 1 তখন ফাংশনের মান মানে ওয়াই এর মান হচ্ছে 1, বা অধীন চলকের মান 1। এবার চলো দেখি, যখন এন এর মান 2 তখন ফাংশনের মান কত হয়, এফ অফ 2 ইকুয়ালস 2 এন এর জায়গাতে 2 বসাবো, সো 2 × 2 -1, তার মানে এখানে 2 × 2 4, 4 - 1 কত হয়, 3 হয়। এন এর মান যখন 3 হবে তখন ফাংশনের মান হবে এফ অফ 3 ইকুয়ালস 2 × 3 -1। এই যে আমরা এন এর জায়গাতে আমরা এন এর ভ্যালু বসে আমরা হচ্ছে ফাংশনের মান বের করতেছে এখানে। তো এখানে হচ্ছে 2 × 3 6 - 1 কত হবে, 5 হবে। এন ইকুয়ালস যখন 4 হবে তখন ফাংশনের মান হবে এফ অফ 4 ইকুয়ালস 2 × 4 -1, দ্যাট ইকুয়ালস হচ্ছে 2 × 4 8, 8 - 1 কত হবে, 7 হবে। এভাবে আমরা এন এর প্রত্যেকটা মানের জন্য ফাংশনের মান বের করতে পারবো। আমরা কয়েকটা বের করলাম। এই যে ফাংশনের যে মানগুলো আমরা পেলাম, সেই মানগুলোকে যদি আমরা একটু তালিকা আকারে বা সেট আকারে লিখি তাহলে কেমন দাঁড়ায়। এই মানগুলোকে আমরা সেট আকারে লিখলে এরকম দাঁড়াবে যে 1 1, তারপরে আমরা পেয়েছি হচ্ছে 3, তারপর হচ্ছে 5, তারপরে 7, এরকম এরকম অসংখ্য মান আমরা পাবো, এটাকে সেট আকারে আমরা এখানে প্রকাশ করলাম।
এই যে 1 2 3 5 7 এই মানগুলো, এগুলো আমরা ফাংশনের মান থেকে পেলাম, আর এই সেটকে রেঞ্জ বলে। এটা ফাংশনে তোমরা জানো যে ফাংশনের মান দ্বারা বা আমাদের এই ডোমেইনের প্রত্যেকটা সদস্যের জন্য ফাংশনের যে মান পাওয়া যায় সেই মানগুলো দ্বারা গঠিত সেটকে রেঞ্জ বলে বা রেঞ্জ সেট বলে। এগুলো অ্যাকচুয়ালি রেঞ্জের আমাদের সদস্য, এবং এগুলো কিন্তু কোডোমেইন সেট থেকে আসে। এই ব্যাপারগুলো ফাংশনে তোমরা জানবা। বারবার এখানে ফাংশনের কনসেপ্ট চলে আসতেছে, বিকজ আমাদের অনুক্রম বোঝার জন্য ফাংশনটা জানাটা খুবই জরুরি। তো এবার দেখো, আমরা এইটুকু তো বুঝতে পারছি যে এই এন এর ভ্যালুর জন্য আমরা ফাংশনের মানগুলো পাচ্ছি, বা এই যে এই মানগুলো পাচ্ছি সেখান থেকে আমরা একটা তালিকা প্রকাশ করলাম বা একটা সেট দেখতে পাচ্ছি। এখন দেখো, এই সেটের প্রত্যেকটা মান, এগুলো কিন্তু একটা নির্দিষ্ট নিয়ম মেনে চলে বা বিশেষ নিয়ম মেনে চলে। সেই নিয়মটা কি? এই যে এইটা 2n-1, 2n-1, এই নিয়ম মেনে আমরা যেহেতু এই মানগুলো এখানে পেয়েছি, তার মানে এই নিয়ম মেনেই এই মানগুলো কি চলে। তো আমরা বলতে পারি প্রথম কন্ডিশন সেটা হচ্ছে এটা একটি বিশেষ নিয়ম মেনে আমরা এই মানগুলো এখানে পেলাম। বিশেষ নিয়ম বা রুল, আর সেটা হচ্ছে এখানে 2n-1, 2n-1 এইটা। এই বিশেষ নিয়ম মেনে আমরা মানগুলো এখানে পেলাম। এবং দেখো, আমরা এগুলোকে রাশি বলতে পারি, কারণ যেহেতু মান এগুলো, তো আমরা রাশি বলতে পারি, কারণ এখানে নাম্বার হতে পারে আর অন্য রাশিও হতে পারে। এবং দেখো, এই যে আমি যদি বলি থ্রির কথা বলি, থ্রি, এই থ্রি দেখো সেইটা তার আগের যে আমরা এগুলোকে অনুক্রমের ক্ষেত্রে বা সিকোয়েন্সের ক্ষেত্রে এগুলোকে আমরা টার্ম বলি বা পদ বলি, টার্ম বা পদ বলি। প্রথমটাকে প্রথম পদ, দ্বিতীয়টাকে দ্বিতীয় পদ, তৃতীয়টাকে আমরা তৃতীয় পদ বলে, এভাবে আমরা এগুলোকে পদ হিসাবে বা টার্ম হিসাবে নামকরণ করি। তো এই যে এই পদ বা এই রাশিটা দেখো বা এই নাম্বারটা তার আগেরটা থেকে 2 বড় এবং তার পরেরটা থেকে 2 ছোট। মানে এই দুটো রাশির পার্থক্য কত? 2। এখানে পার্থক্য হচ্ছে, এই দুটো পার্থক্য কত এখানে? 2, কারণ 3-1 2। আবার এই দুটার পার্থক্য কত? 2, কারণ কারণ হচ্ছে 5-3 2। আবার এই দুইটা পার্থক্য কত? এখানেও 2। তার মানে দেখা যাচ্ছে যে পর পর দুইটি রাশির পার্থক্য এখানে সমান, পার্থক্য সমান। এজন্য আমরা এখান থেকে এটা বলতে পারি যে যে কোনো রাশি, যেমন 3 নিলে এই রাশিটি তার পূর্বের রাশি মানে আগেরটা এবং তার পরবর্তী রাশি মানে পরেরটা, এই রাশিগুলোর সাথে কিভাবে সম্পর্ক যুক্ত সেটা এখান থেকে বোঝা যায়। তো যে কোনো রাশি, আমি এটা লিখলাম না, যে কোনো রাশি তার পূর্বের রাশি এবং পরবর্তী রাশি বা পরের রাশির সাথে কিভাবে সম্পর্ক যুক্ত এইটা বোঝা যায়। যেমন এখানে 3 তার আগের রাশি থেকে বা পূর্বের রাশি থেকে 2 একক বড় এবং পরের রাশি থেকে 2 একক ছোট, অর্থাৎ আমরা এর সাথে 2 যোগ করলে তার পরবর্তী রাশিটা পাবো এখানে, আর 2 বিয়োগ করলে আমরা তার পূর্বের রাশিটা পাচ্ছি এখানে। তো এই যে আমরা এখান থেকে বুঝতে পারলাম যে এখানে রাশিগুলো একটি নির্দিষ্ট নিয়ম মেনে চলে, যেখানে প্রত্যেকটা রাশি তার পূর্বের রাশি, তার পূর্বের রাশি এবং পরবর্তী রাশির সাথে কিভাবে সম্পর্কযুক্ত এইটা বোঝা যায়। এটা বোঝা যায় তখন এই যে তালিকাটা, এই তালিকা বা এই সেটকে আমরা বলি হচ্ছে অনুক্রম বলি। তো এই সেটই হচ্ছে সিকোয়েন্স বা অনুক্রম। এইটা হচ্ছে সিকোয়েন্স বা অনুক্রম। তাহলে এখান থেকে আমরা অনুক্রম বলতে বুঝলাম যে অনুক্রম হচ্ছে একটি সেট, যে সেটের রাশিগুলোকে একটি বিশেষ নিয়মে ক্রমান্বয়ে এমন ভাবে সাজানো হয় যেখানে যে কোনো রাশি তার পূর্বের রাশি এবং পরের রাশির সাথে কিভাবে সম্পর্কিত সেইটা বোঝা যায়। এবং অনুক্রমের এই ভ্যালুগুলো একটি ফাংশন থেকে আসে, যে ফাংশনের ডোমেইন অলওয়েজ ন্যাচারাল নাম্বার। এইটা আমরা অনুক্রম সম্পর্কে জানলাম। এবং এই যে বিশেষ যে নিয়মে সাজানো থাকে বা বিশেষ যে একটি নিয়ম অনুক্রমের রাশিগুলো মেনে চলে, সেই নিয়ম যেটা, এইটাকে বলা হয় অনুক্রমের সাধারণ পদ। আমরা অনুক্রমের যেটা বললাম যে প্রথম রাশিকে
প্রথম পদ বলে, দ্বিতীয় রাশিকে দ্বিতীয় পদ বলে, তৃতীয় রাশিকে তৃতীয় পদ বলে, এইভাবে। আর এইটাকে বলা হয় সাধারণ পদ বলা হয়। এটাকে সাধারণ পদ বলার কারণ হচ্ছে আমরা এখানে এন এর ভ্যালু যখন 1 বসাই তখন প্রথম পদ পাই, এন এর ভ্যালু যখন 2 বসাই তখন আমরা দ্বিতীয় পদ পাই, এন এর ভ্যালু যখন 3 বসাই তখন আমরা অনুক্রমে তৃতীয় পদ পাই। এই যে এন এর ভ্যালু বসানোর পরে এই ফরমেশন থেকে আমরা অনুক্রমের সকল রাশিকে ডিফাইন করতে পারছি, সেই জন্য এটাকে বলা হয় সাধারণ পদ। এখন যেহেতু এখানে এন এর মান 1 বসালে আমরা প্রথম পদ পাই, এন এর ভ্যালু 2 বসালে আমরা দ্বিতীয় পদ পাই, তার মানে এটা বলাই যায় এখানে এন এর ভ্যালু এন বসালে আমরা এন তম পদ পাবো। এই জন্য এই সাধারণ পদের আরেকটা নাম হচ্ছে এন তম পদ, এটা হচ্ছে অনুক্রমের এন তম পদ বলা হয় এটাকে। এই জন্য অনেক সময় আমরা এই যে অনুক্রমের যে প্রকাশটা এটা এভাবে করি, যে অনুক্রমকে এভাবে লিখি যে 1 3 5 7, আবার ডট ডট দেই, দেন আমরা এটার যে এন তম পদ আছে সেটাকে মেনশন করি, যেমন 2n -1, আবার আমার ডট ডট দেই। আর অনুক্রমের পদ সংখ্যা অসীম বা অসংখ্য, কারণ এখানে আমাদের এন এর ভ্যালুটা আসে হচ্ছে ন্যাচারাল নাম্বার থেকে, আর ন্যাচারাল নাম্বার একটা অসীম সেট, এই জন্য অনুক্রমের পদ সংখ্যা হয় অসীম। তো অনুক্রমের পদ সংখ্যা কি হবে? অসীম হবে। তো এই যে অনুক্রমের বিষয়টি, অনুক্রম থেকে কি ধরনের প্রশ্ন আসতে পারে, এখানে তোমাদের একটি অনুক্রমের সাধারণ পদ দিয়ে বলতে পারে অনুক্রমটি নির্ণয় করো। যেমন লেটস একটা কোশ্চেন নিচ্ছি, একটি অনুক্রম দেওয়া আছে যার সাধারণ পদ হচ্ছে 2n, তাহলে এই অনুক্রম আমাদের লিখতে হবে। আরেকটি কথা, যে অনুক্রমকে আমরা তার সাধারণ পদের মাধ্যমে প্রকাশ করতে পারি। এটা প্রকাশ করা যায় কয়েকটা ওয়েতে, যে সাধারণ যে পদ সেটাকে বোথ সাইডে এরকম সেকেন্ড ব্র্যাকেট দিয়ে 2n-1, আর এর ভ্যালু যেহেতু 1 থেকে শুরু করে এরকম চলতেই থাকবে, সো আমরা এভাবে দিয়ে একটা ওয়েতে প্রকাশ করতে পারি। আবার আমরা 2n-1 মানে অনুক্রমের সাধারণ পদের বোথ সাইডে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এন এর যে ভ্যালুটা কেমন হবে 1 থেকে ইনফিনিটি পর্যন্ত, ইনফিনিটি পর্যন্ত, কারণ আমরা জানি যে অনুক্রমের পদ সংখ্যা অসীম পর্যন্ত হয়। অথবা জাস্ট সেকেন্ড ব্র্যাকেট দিয়েও অনুক্রমকে প্রকাশ করি। এই ছিল অনুক্রমের সাধারণ পদের মাধ্যমে প্রকাশ, এটা একটু মাথায় রাখবো তোমরা। এই যে অনুক্রমের সাধারণ পদ দেওয়া থাকলে সেখান থেকে অনুক্রম বের করার জন্য আমরা এখানে এন এর ভ্যালু 1 2 3 এভাবে বসাবো। তোমরা এটা নর্মালি বের করতে পারো, যে এখানে এন এর মান 1 বসানো হচ্ছে 2, 2 বসানো হচ্ছে 4, 3 বসালে 3 × 2 6, 4 বসালে 8 হচ্ছে, এইভাবে আমরা অনুক্রমটা পেয়ে যাচ্ছি, ডিরেক্ট অনুক্রম পেয়ে গেলাম। অথবা অথবা তোমরা এটাকে একটা ফাংশন হিসেবে ডিফাইন করতে পারো, এরকম f of n = n, যেহেতু অনুক্রম একটি ফাংশন, দেন যার ডোমেইন হচ্ছে ন্যাচারাল নাম্বার, সো এখানে n = 1 এর জন্য ফাংশনের ভ্যালু বের করতে পারো, একই আসবে, 2 × 1 = 2, n = 2 এর জন্য ফাংশনের ভ্যালু বের করো, f of 2, দ্যাট মিনস 2 × 2 মানে 4। এইভাবে আমরা সবগুলো মান বের করে নিয়ে 2 × 3 that equals 6, তার মানে এই যে এগুলো হবে অনুক্রমের পদ বা রাশি। সো এভাবে মানগুলো বের করে আমরা লিখতে পারি যে নির্ণেয় নির্ণেয় অনুক্রম অনুক্রম কি হবে, আমরা সেট আকারে লিখবো যে 2 4 6 ডট ডট। এভাবে আমরা ম্যাথ করতে পারি বা আমরা ডিরেক্ট মানগুলো বের করতে পারি। এই একটা গেল যে অনুক্রমের সাধারণ পদ দেওয়া থাকবে, সেখান থেকে অনুক্রমটি লিখতে হবে। অথবা তোমাদের অনুক্রম দেওয়া থাকবে, সেখান থেকে তার সাধারণ পদ কি হবে সেটা বের করতে হবে। এটা একটু তোমাদের জন্য কঠিন হয়ে যেতে পারে, বাট তোমরা এটা প্র্যাকটিস করতে করতে ব্যাপারটা তোমাদের কাছে সহজ হয়ে যাবে। যেমন এরকম একটি অনুক্রম দিয়ে বলতে পারে যে তার সাধারণ
পদ কি হবে, এটাই মনে করে দিয়ে দিলাম। তখন আমাদের এরকম এন যুক্ত এমন একটা ফরমেশন ডিফাইন করতে হবে যেখানে এন এর মানের জন্য ওই অনুক্রমের সবগুলো পদ যেন চলে আসে বা সবগুলো পদকে ডিফাইন করা যায়। যেমন এখানে জোড় সংখ্যা, তো জোড় সংখ্যার জন্য আমরা 2n প্রকাশ করতে পারি, কারণ এখানে এন এর ভ্যালু 1 2 3 4 বসালে আমরা এই মানগুলো পেয়ে যাচ্ছি। তো যখন আমরা ধারা শিখবো এবং ধারার মধ্যে আমরা স্পেসিফিক কিছু ধারা শিখবো এবং সেই ধারার n তম পদ বের করা শিখবো, তখন আমরা অনুক্রমের সাধারণ পদ ইজিলি বের করতে পারবো। কারণ এখানে আমরা বুঝতে পারলাম যে n তম পদই হচ্ছে অনুক্রমের সাধারণ পদ। এই জন্য আমরা n তম পদ কিভাবে বের করতে হয় এইটা যখন শিখবো, তখন আমাদের এই সাধারণ পদ বের করার ব্যাপারটা অনেক ইজিয়ার হয়ে যাবে। তো যেহেতু আমরা অনুক্রম ব্যাপারটা বুঝতে পারলাম, তো ধারা আমাদের কাছে আর কঠিন লাগবে না। ধারা বিষয়টা খুবই ইজি, যে এই অনুক্রমের পদগুলোকে যোগ চিহ্ন দিয়ে লিখলে যা পাওয়া যায় সেটা ধারা বোঝায়। তার মানে আমরা এই অনুক্রম থেকে একটি ধারা তৈরি করতে পারি। সেটা হচ্ছে অনুক্রমের পদগুলোকে পরপর যোগ চিহ্ন দিয়ে লিখলে 1 + 3 প্লাস হচ্ছে 5 + 7 প্লাস ডট ডট, এইটাই হয়ে গেলে একটি ধারা। সো as simple it is, যে অনুক্রমের পদগুলোকে পরপর যোগ চিহ্ন দিয়ে লিখলে যা পাওয়া যায় তাকে ধারা বলে। এখন ধারার পদ সংখ্যা নির্দিষ্ট না অনির্দিষ্ট তার উপর নির্ভর করে আমরা ধারাকে দুইটা ভাগে ভাগ করতে পারি। যেমন দেখো, এখানে দুইটা ধারা নিচ্ছি। লেটস সে একটি ধারা হচ্ছে এরকম 1 + 3 + 5 + 7 এরকম চলতে আছে। আর একটা ধারা নিলাম, সেটা হচ্ছে এরকম যে 2 + 4 + 6 + 8 প্লাস ডট ডট ডট, এটা লাস্ট পদ দেওয়া আছে, লেটস সে সেটা হচ্ছে 30 দেওয়া আছে। তার মানে প্রথম ধারার পদ সংখ্যা অসীম পর্যন্ত। সো আমরা পদ সংখ্যা নির্দিষ্ট নয়, আমরা গণনা করতে পারবো না। অন দ্য আদার হ্যান্ড, দ্বিতীয় যে উদাহরণ, এইটার পদ সংখ্যা নির্দিষ্ট, আমরা এটা গণনা করতে পারবো। তো যে সকল ধারার পদ সংখ্যা নির্দিষ্ট, সেই ধারাগুলোকে বলা হয় সসীম ধারা বা ফাইনাইট সিরিজ। সসীম ধারা বলা হয় এটাকে। আর যে সকল ধারার পদ সংখ্যা অনির্দিষ্ট, সেগুলোকে বলা হয় অসীম ধারা। অসীম ধারা বা ইনফাইনাইট সিরিজ। তার মানে সসীম ধারা বা ফাইনাইট সিরিজ, আর অসীম ধারা বা ইনফাইনাইট সিরিজ। আর এই যে আমরা ক্লাসে প্রথমে বলছি যে সাধারণ গণিতে বা গণিতে সসীম ধারা নিয়ে আমরা আলোচনা করব, আর উচ্চতর গণিতে অসীম ধারা নিয়ে আলোচনা করব। তো এখানে যেটুকু আলোচনা করলাম, চলো আমরা বই থেকে দেখে নেই যে আমাদের কি কি আমরা শিখলাম এবং বাসায় আমরা কি কি পড়বো এই আলোচনার উপর নির্ভর করে। তো এই যে আমি যে বললাম আমাদের চ্যাপ্টার 13 সসীম ধারা, এইটা তোমরা যাদের গণিত শুধুমাত্র আছে তারা এখান থেকে স্টার্ট করবা, করে এই বিষয়গুলো পড়তে হবে। এই যে অনুক্রম বলতে কি বোঝায় সেটা আমি তোমাদের বুঝাই দিলাম। এই যে অনুক্রমের আর ডেফিনেশনটা এই জায়গাতে দেওয়া আছে, আমি ঠিক যেটা তোমাদের বুঝাইছি এইটা এখানে বলা আছে, তোমরা পড়ে নিবা। হচ্ছে অনুক্রমের যে একটি ফাংশন থেকে আসে সেইটা এখানে দেখানো আছে। অনুক্রমের পদ সংখ্যা অসীম কেন সেটা আমি বললাম তোমাদের। অনুক্রমের যে সাধারণ পদের মাধ্যমে অনুক্রমকে কিভাবে প্রকাশ করতে হয় সেটাই যেখানে দেখানো আছে, সেটা আমি তোমাদের দেখালাম। এগুলো একটু পড়ে নেবা। এই যে কিছু অনুক্রম কি এখানে লেখা আছে, যে বললাম যে অনুক্রমের যে n তম পদ সেটাকে মেনশন করা যায়। সো মেনশন করে এখানে লেখা আছে, দেখে নিও। এবার দেখো এখানে কিছু অনুক্রমের সাধারণ পদ দেওয়া আছে, অনুক্রমগুলো লিখতে হবে। কিভাবে লিখতে হয় সেটা তোমাদের আমি বুঝাই দিলাম। সিরিজ বা ধারা হচ্ছে অনুক্রমের পদগুলোকে পরপর যোগ চিহ্ন দ্বারা যুক্ত করলে যা পাওয়া যায় সেটা হচ্ছে সিরিজ বা ধারা। তোমরা দেখলা, এবং তোমাদের যাদের উচ্চতর গণিত আছে তোমরা এটা তো পড়বাই, এর সাথে এই যে উচ্চতর গণিতের
চ্যাপ্টার 7 এখান থেকে স্টার্ট করে তোমরা হচ্ছে এই বিষয়গুলো পড়বে, একই ব্যাপার এখানেও লেখা আছে। সো তোমরা এখান থেকে কাজটা করবে। আর এখানে এক্সট্রা আরেকটা যে ব্যাপার, যে কিছু অনুক্রম দেওয়া আছে, তাদের সাধারণ পদ বের করতে বলছে। তোমরা এগুলো বাসায় ট্রাই করো। যদি এগুলো করতে গিয়ে প্রবলেম হয় তাহলে তোমরা, আমি আমার ফেসবুক পেজের লিংক কমেন্টে অথবা ডেসক্রিপশনে দিয়ে দিব, তোমরা ওই পেজকে ফলো করতে পারো। এবং যে ধরনের প্রবলেম তোমরা ফেস করবা, ওই প্রবলেম গুলোর জন্য তোমরা ওই পেজে আমাকে মেসেজ করতে পারো, আমি তোমাদের প্রবলেম গুলো সলভ করে দেওয়ার চেষ্টা করব। এবং এই ব্যাপারটা পড়বা, তারপরে এই যে দেখো এই ম্যাথগুলো একটু কাজগুলো বাসায় করার চেষ্টা করবা, ধারা কাকে বলে সেটা বুঝাই দিলাম। এখানে এই যে সসীম ধারা মানে হচ্ছে শান্ত, আর অসীম ধারা মানে হচ্ছে অনন্ত ধারা, এটা ফাইনাইট সিরিজ আর ইনফাইনাইট সিরিজ, এই বিষয়গুলো বললাম। তো তোমরা এই পর্যন্ত পড়ো। তো আজকে পর্যন্তই। তোমাদের যদি এই ভিডিওগুলো ভালো লাগে তাহলে আমি বলবো তোমাদের যে ফ্রেন্ড সার্কেল আছে সবার সাথে এগুলো শেয়ার করো। সো তোমাদের প্রতি শুভকামনা, দেখা হচ্ছে পরবর্তী আরেকটি লেকচারে। টিল দেন তোমরা ভালো থেকো।